অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী আর নেই। ভোরে রাজধানীর কলাবাগানে নিজ বাসায় তার মৃত্যু হয়। করোনা যুদ্ধের মধ্যেও বেতন পাচ্ছেন না চিকিৎসকরা। 6 মাস পর্যন্ত বেতন বকেয়া প্রায় 2000 ডাক্তারের। লকডাউনে জীবন ও জীবিকার ভারসাম্য আনার চেষ্টায় আইনশৃঙ্খলা বাহিনী। রেস্তোরাঁগুলোতে আজ থেকে নিয়ম মেনে ইফতারি বিক্রি শুরু। সিঙ্গাপুরে মোট আক্রান্তের 44%ই বাংলাদেশি। দেশে মৃত্যুর সংখ্যা 150 ছাড়ালো। বিশ্বজুড়ে কমেছে করোনায় প্রাণহানি। আক্রান্ত 30 লাখ ছাড়িয়েছে। অক্টোবরে এই টিকা বাজারে আনার আশা ভারতের। সব সুস্থ হবার পরও কটু মন্তব্য গণস্বাস্থ্যের। র্যাপিড টেস্ট কিট বিশ্ব স্বাস্থ্য অনুমোদিত নয় বলছে ঔষধ প্রশাসন। সব ভুলে দ্রুত পরীক্ষার দাবি। করোনা দুর্যোগে বেড়েছে অনলাইনে ঔষধ ও নিত্য পণ্যের কেনাকাটা। ঘরে বসে ট্রেড লাইসেন্স ও অ্যাকাউন্ট খুলে রাখার সুযোগ চায় ক্যাব। স্বাগত সকাল 7টার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। শুরুতেই একটি শোক সংবাদ। বাংলাদেশের খ্যাতিমান প্রকৌশলী জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী মারা গেছেন। তার স্বজনরা জানিয়েছেন সোমবার রাত 2টার দিকে ঘুমের মধ্যে অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। তারা জানান রাতের খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। সেহরির সময় পরিবারের সদস্যরা তাকে ডাকতে গেলে কোনো সাড়া শব্দ না পেয়ে দ্রুত স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 1942 সালের 15 নভেম্বর সিলেটে ডক্টর জামিলুর রেজা চৌধুরী জন্মগ্রহণ করেন। তিনি পড়াশোনা করেছেন সেন্ট গ্রেগরিস স্কুল এবং ঢাকা কলেজে। এরপর ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য তিনি ভর্তি হন আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে। 1963 সালে তিনি প্রথম বিভাগে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করেন। 1963 সালের নভেম্বর মাসে তিনি প্রভাষক হিসেবে যোগ দেন পুরো কৌশল বিভাগে। পরে তিনি উচ্চশিক্ষা গ্রহণ করেন সাউথহ্যাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে। 2001 সাল পর্যন্ত তিনি বুয়েটে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। কাজের স্বীকৃতি হিসেবে তিনি 21 পদক সম্মাননা লাভ করেন। তিনি পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এবারে অন্যান্য প্রসঙ্গ। পর্যাপ্ত বাজেট না থাকায় দেশের শত শত সরকারি চিকিৎসক বেতন পাচ্ছেন না। উপজেলা পর্যায়ে চিকিৎসকদের 1 থেকে 5 মাস পর্যন্ত বেতন বকেয়া পড়েছে। নিউজ 24-এর কাছে এমন 600 সরকারি চিকিৎসকের তালিকা রয়েছে। তবে স্বাস্থ্য ক্যাডারদের একটি সংগঠন বলছে এই সংখ্যা 2000-এর বেশি। বিস্তারিত হাসান পারভেজের রিপোর্টে। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখ সারি থেকে যুদ্ধ করছেন চিকিৎসকেরা। তবে সরকারি চিকিৎসকদের একটা অংশ পাচ্ছে না বেতন ভাতা। বেতন বকেয়া রয়েছে এমন প্রায় 600 সরকারি চিকিৎসকের তালিকা নিউজ 24-এর কাছে রয়েছে। তালিকায় দেখা যায় গত ডিসেম্বরে নিয়োগ পাওয়া 39তম বিসিএস এর চিকিৎসকদের ক্ষেত্রে এমন ঘটনা বেশি। জয়েন করার পর থেকেই 8 ডিসেম্বর 2019 থেকে আমি এখন পর্যন্ত প্রায় 5 মাস আমি কোনো বেতন ভাতাদি পাইনি। আমি আমার দায়িত্ব সম্পূর্ণরূপে এখন আমার পোস্টিং প্লেসে আমি পালন করতেছি এবং আমি পালন করে যাব। এটা খুবই কষ্টের যে আমি আমার ফ্যামিলি নিয়ে এখন টোটালি আমি লোন করে চলতেছি এবং এটা আমি কতদিন চলবো সেটাও আমি বুঝতেছি না। 25তম বিসিএস এর একজন আছেন, তিনি মার্চ মাসের এবং রানিং মাসের বেতন পাচ্ছেন না। 27তম বিসিএস এর যিনি আছেন উনিও 3 মাসের বেতন পাচ্ছেন না। আমার হচ্ছে গত 3 মাস আর কি, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 3 মাসের বেতন হয়নি। সরকারি হাসপাতালের চিকিৎসকদের বেতন হয় আইবিএস নামক একটি সফটওয়্যারের মাধ্যমে। চিকিৎসকরা বলছেন বেতন বিল জমা দিতে গেলে ওই সফটওয়্যারে অপর্যাপ্ত বরাদ্দ লেখা আসছে। আমি এবং আমার অধীনস্থ যে মেডিকেল অফিসাররা আছেন প্রায় আপনার 9 জন, আসলে আমরা কেউ গত 3 মাস ধরে আমরা আসলে স্যালারি ড্র করতে পারতেছি না। প্রায় 2000-এর মতো ডাক্তার পাইনি। এরা যদি স্যালারি না পায় বেতন ছাড়া কি যুদ্ধ করবে? খালি পেটে যুদ্ধ করবে? আর এই সময় কি কারো কাছে কি ধার পাওয়া যায়? স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথা বলে জানা গেছে দ্রুতই সমাধান হবে বকেয়া বেতন। তবে কবে নাগাদ সমাধান হবে তা বলতে পারেননি।
ডিজি হেলথ আমাদের কোনোদিন বলেনি যে তাদের কাছে কিছু অভিযোগ আছে যে তারা কেউ কেউ বেতন পাচ্ছে না। এখন এক খাতের টাকা অন্য খাতে কিছুটা গেল কিনা, যেমন বেতন ভাতা সব কিছুর জন্য নির্ধারিত খাত থাকে, কিন্তু তো কোনো একটা সমস্যা ইন্টারনালে হয়তো হয়েছে, যেহেতু অভিযোগটা আমরা এখন পাওয়া শুরু করেছি। তো হোয়াট এভার ইজ দ্য কেস, আমরা খুব দ্রুতই সেটা সলিউশন করে দেবো আশা করি। বেতনের মতো ন্যায্য পাওনা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেয়ার আর্জি জানিয়েছেন চিকিৎসকরা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। প্রয়োজনীয় কাজে সীমিত আকারে বাইরে যান, অপ্রয়োজনে নয়। করোনা লকডাউনে এই নীতি বাস্তবায়ন করছে আইনশৃঙ্খলা বাহিনী। অর্থাৎ চেষ্টা চলছে জীবন ও জীবিকার ভারসাম্য রাখতে। তবে অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার প্রবণতা চোখে পড়ছে নগরীর চেকপোস্টগুলোতে। এদিকে আজ থেকে রেস্তোরাঁগুলোতে নিয়ম মেনে ইফতারি বিক্রি শুরু হচ্ছে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের রিপোর্টে। জীবন গতি হারিয়েছে, মানুষ ভুলেছে উৎসব। অঘোষিত লকডাউনে জনশূন্য পথ ঘাট জনপদ, তারপরও কিছু মানুষকে দায়িত্ব পালন করতে হয়, যাদের কাঁধে করোনাকালীন সময়ে অন্যান্য কাজের পাশাপাশি নগরীর চেকপোস্টগুলো সুরক্ষিত রাখার দায়িত্ব। দেখা যায় অনেকে প্রয়োজনে রাস্তায়, আবার অনেকে অপ্রয়োজনে। নিরুপায় আমার ঘরে 6-7 জন খাওয়াই ম্যাডাম। সমস্যা তো ঠিক না, সমস্যার কারণে তো আমরা আর কতদিন পয়সা থাকা যায়। ঠিক আছে, আমাদের ভালোর জন্যই করছে, কিন্তু আমাদের তো পেট আছে, আমরা তো খাওয়া লাগবো না। আমাদের তো কেউ দিতেছে, কিছু দিতেছে না। আমাদের কর্ম আমাদেরই করতে হয়। লকডাউনের ভিতরে মরার ভয় কি তাই বলে খাবো না? নগরীতে এখন চেকপোস্টের সংখ্যা বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে যানবাহনের চাপ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন মানুষকে মানাতে আরও বেশি বেগ পেতে হচ্ছে। আমরা ফিল্ডে থেকে যতটুকু পারছি চেষ্টা করতেছি মানুষকে মোটিভেট করার জন্য, মানুষ যেন এই লকডাউনটা মানে। আর যারা অপ্রয়োজনে রাস্তাঘাটে ঘুরছে বা অপ্রয়োজনে বের হচ্ছে তারা আমরা ব্যাক করে দিচ্ছি। জনগণ তো সবাই সচেতন না, সচেতন যারা তারা সাধুবাদ জানায়, আর যারা সচেতন না তারা তো এটারে অন্য কিছু মনে করে, খারাপ দিকে নেয় বা কথা শুনতেছে না, মন থেকে মানছে না। মন থেকে মানে 20%, বাকি সবাই তো এদেশে কি সব সচেতন নাকি? সচেতন হলে মানতো। ঢাকার অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, জীবন ও জীবিকার সঙ্গে সমন্বয় করেই অঘোষিত লকডাউন পলিসি বাস্তবায়ন করা হচ্ছে। এখানে একটি সহযোগিতামূলক পরিবেশ দরকার, কারণ এখানে সবাই সমান ঝুঁকিতে আছে। মানে এইরকম একটি ভাব, সবাই স্মার্টনেস মনে করছে। আমি তখনই স্মার্ট যখন আমি পুলিশকে, সেনাবাহিনীকে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে ফাঁকি দিতে পারবো। কিন্তু দ্যাট ইজ নট স্মার্টনেস, এটা বুঝতে হবে আমাকে। আমি কিন্তু পুলিশকে ফাঁকি দেওয়া আমার উদ্দেশ্য না, আমার কি টোটাল উদ্দেশ্য হচ্ছে গিয়া আমি করোনাকে ফাঁকি দিতে চাই। বিশ্লেষকরা বলছেন রাষ্ট্রের অর্থনৈতিক জীবনে গতি আনতে কিছুটা শিথিল হচ্ছে লকডাউন। তাদের পরামর্শ, স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সামাজিক সতর্কতায় সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। এবারে স্যাফলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতি। বাংলাদেশের চেয়েও সিঙ্গাপুরে বেশি সংখ্যক বাংলাদেশি করোনায় আক্রান্ত। দেশটিতে এ পর্যন্ত অন্তত 6,393 জন বাংলাদেশি কোভিড-19 পজিটিভ হয়েছেন। প্রবাসীদের বক্তব্য অনুযায়ী গণরুমে থাকার কারণে বাংলাদেশি কর্মীদের মধ্যে দ্রুত সংক্রমিত হচ্ছে এই ভাইরাস। তবে স্থানীয় হাইকমিশনার মুস্তাফিজুর রহমান জানান, অর্থনীতি শক্তিশালী হওয়ায় এখন পর্যন্ত সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার কোনো চাপ নেই। আরও জানাচ্ছেন লাকপিনা জেসমিন সোমা। দেশের বাইরে বাংলাদেশি আক্রান্তের হার সবচেয়ে বেশি সিঙ্গাপুরে, এমনকি তা বাংলাদেশের চেয়েও বেশি। সোমবার পর্যন্ত যেখানে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা 5,913 জন, সেখানে শুধু সিঙ্গাপুরেই প্রবাসী বাংলাদেশি আক্রান্ত হয়েছেন 6,393 জন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন হাজারের উপরে। তবে সিঙ্গাপুরে এই ভাইরাসে মৃতের তালিকায় নেই কোনো বাংলাদেশির নাম। প্রবাসীরা বলছেন, গণরুমে থাকার কারণে বাংলাদেশি কর্মীদের মধ্যে দ্রুত ছড়াচ্ছে কোভিড-19। সিঙ্গাপুর সরকার এইসব বাংলাদেশিদের খাবার ও চিকিৎসার ভার বহন করলেও কারো কারো অভিযোগ স্থানীয় বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে। একটা রুমের মধ্যে দেখা গেল যে 10 থেকে 12 জন, কোনো ডরমিটরিতে এক রুমে 16 জন পর্যন্ত থাকে। আমরা আমাদের হাই কমিশন থেকে এখন পর্যন্ত ওই রকমভাবে কোনো সাহায্য সহযোগিতা পাইনি। মাঝে মাঝে ওনাদের একটা ফেসবুক পেজ আছে, নামে মাত্র ফেসবুক পেজে জাস্ট ওনারা কয়েকটা বিজ্ঞপ্তি দিয়েই ওনারা জাস্ট খুশি। কিছু শ্রমিকের ওয়ার্ক পাসের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে তাদের পারমিট 2 মাসের অটোমেটিক রিনিউয়াল করে দেওয়া হয়েছে। এই ব্যাপারগুলো যদিও আমাদেরকে একটা নিশ্চয়তা দিচ্ছে, কিন্তু আমরা আসলে মানসিকভাবে ভালো নেই। আমরা না পারছি এখানে ভালো থাকতে,
আমরা না বলতে পারছি যে আমরা দেশে গিয়ে ভালো থাকবো। সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার জানান, বাংলাদেশিদের ভেঙে না পড়ার জন্য নানাভাবে আশ্বস্ত করছেন তারা, আর দেশে ফেরত পাঠানোর ব্যাপারেও আপাতত চাপ নেই সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে। তারা যেন এই ঘাবড়ে না যায়, কারণ তাদের মধ্যে অধিকাংশই হয় তাদের কোনো সিমটম নাই অথবা খুব সামান্য সিমটম আছে। আমাদের শ্রমিকরা যেখানে কাজ করে কনস্ট্রাকশন সেক্টরে, সার্কিট ব্রেকার শেষ হয়ে গেলে আবার কনস্ট্রাকশন কাজ শুরু হয়ে যাবে। কাজের দিক থেকে ওরকম মিডল ইস্টের মতো কোনো পরিস্থিতি হবে বলে মনে করি না। সিঙ্গাপুরে রবিবার পর্যন্ত মোট আক্রান্ত 14,423 জনের মধ্যে বাংলাদেশির সংখ্যাই শতকরা 44%। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন 12 জন। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এদিকে একদিনে আরও 7 জনের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 152 জন। সোমবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় আরও 497 জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে 5,913 জন হয়েছে। হাসপাতালে থাকা রোগীদের মধ্যে গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরও 9 জন। এ পর্যন্ত মোট 131 জন সুস্থ হয়ে উঠলেন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে সোমবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা। এতে বলা হয়, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সাতক্ষীরা ও নাটোর ছাড়া বাকি 60 জেলায় করোনা রোগী পাওয়া গেছে। গত 24 ঘন্টায় 3,812 জনের করোনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে 50,401 জনকে। আমাদের গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 500-র কাছাকাছি 497 জন, এবং এ পর্যন্ত শনাক্তকৃত ব্যক্তি 5,913 জন। আমরা যে নমুনাগুলো পরীক্ষা করেছিলাম গত 24 ঘন্টায় তা হলো 3,812টি, এবং এ পর্যন্ত যে নমুনা পরীক্ষা করা হয়েছে তার সংখ্যা 50,401টি। গত 24 ঘন্টায় আরো 7 জন মৃত্যুবরণ করেছেন এই COVID-19 আক্রান্ত হয়ে, এবং এই পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো 152 জন। এবারে হেক্সেল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরও খবর। করোনা মহামারীতে এবার বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা 30,59,000 ছাড়িয়েছে, আর মোট প্রাণহানি 2,11,000-এর উপরে, যার 1/3 যুক্তরাষ্ট্রের। করোনা ভাইরাস সংক্রমণের পর আক্রান্তের সংখ্যা 10 লাখে পৌঁছতে সময় লেগেছিল 4 মাস, আর পরের 10 লাখে সংক্রমিত হতে লেগেছে মাত্র 2 সপ্তাহ, আর পরের 10 লাখে পৌঁছতে লেগেছে মাত্র 12 দিন। যুক্তরাষ্ট্রে গেল 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 1,157 জন। এখন পর্যন্ত দেশটিতে মোট মৃত্যু হয়েছে 55,000-এর বেশি মানুষের। তবে করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অবস্থা উন্নতির দিকে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে চলতি সপ্তাহে ইউরোপে মৃতের সংখ্যা কিছুটা কমে এসেছে, ফলে ইতালি, ফ্রান্স ও স্পেনের মতো যুক্তরাজ্যেও কমেছে মৃতের সংখ্যা। গেল 24 ঘন্টায় দেশটিতে 413 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 4,463 জন। তবে ব্রাজিল ও রাশিয়াতে সংক্রমণ বাড়ছে ঝড়ের গতিতে। গেল 24 ঘন্টায় দেশ দুটিতে 10,000-এর বেশি মানুষ COVID-19-এ আক্রান্ত হয়েছেন। এদিকে এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের অবস্থা সংকটাপন্ন। আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই সংখ্যা এখন 27,000-এর বেশি। এর মধ্যে মারা গেছে 886 জন। তবে COVID-19-কে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 9,19,000 মানুষ, অর্থাৎ আক্রান্তের প্রায় 1/3 সেরে উঠেছেন। কানাডায় করোনায় মোট মারা গেছেন 2,617 জন। মোট আক্রান্ত 47,346 জন। নতুন মৃত্যু হয়েছে 57 জনের। বিস্তারিত জানিয়েছেন কানাডায় বাংলাদেশের সাবেক অনারারি কনসাল জেনারেল ডাক্তার মোহাম্মদ জামিলুর রহিম। আজ পর্যন্ত আমার কাছে যে খবর আছে, কানাডাতে মোট COVID-19 পজিটিভ কেসেসের সংখ্যা প্রায় 48,000-এর মতো, এবং সেখানে মৃত্যুবরণ করেছে প্রায় 2,620 জন লোকের মতো, যেখানে
আপনার মোর দেন 50% আসলে মৃত্যুবরণকারীর সংখ্যা হচ্ছে কিউবেক প্রভিন্সে, তারপরে অন্টারিও এবং তারপরে হচ্ছে ব্রিটিশ কলম্বিয়াতে। তো কানাডাতে লকডাউন তুলে দেওয়ার কথাবার্তা চলছে কয়েকদিন ধরেই। কিছু প্রভিন্স যেখানে কেস অলমোস্ট নেগলিজেবল এবং তারা কন্ট্রোলের মধ্যে নিয়ে এসছে, যেমন সাসকাচুয়ান এবং ব্রিটিশ কলম্বিয়াতে, তারা আসলে ধীরে ধীরে লিমিটেড আকারে কিছু খোলার চিন্তা ভাবনা করছে। বাট একটা জিনিস হচ্ছে যে যদিও প্রভিন্সগুলো তাদের নিজস্ব লকডাউন কখন তুলবে সেটা তাদের উপর বর্তাবে, কিন্তু সেটা আসলে কানাডার মূল সরকার বা ফেডারেল গভর্নমেন্টের সাথে আলোচনা সাপেক্ষে সেটা হতে হবে। এবং কানাডার যে অবস্থান সেখানে বলা আছে যে কানাডা আসলে যতক্ষণ পর্যন্ত একটা কনক্রিট ওয়ে আউট না আসে এই কোভিড-19 ভাইরাসের ব্যাপারে, তারা খুব সতর্কভাবে আসলে লকডাউন তোলার চিন্তা করবে। আর পক্ষান্তরে আমেরিকাতে যেই স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে আছে সেখানে হচ্ছে প্রায় 1 মিলিয়ন লোক আসলে কোভিড-19 পজিটিভ সেখানে, এবং এখন পর্যন্ত মৃত্যুবরণকারীর সংখ্যা হচ্ছে প্রায় 56,000। আর গত কয়েকদিন আসলে যেই ট্রেন্ডটা আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রায় 2,000-এর উপরে লোক প্রতিদিনই আমেরিকাতে মারা যাচ্ছিল এই ভাইরাসে আক্রান্ত হয়ে, সেইটা একটু কমে এসছে। গতকালই প্রথম সেটা প্রায় 1200-র কাছাকাছি এসছে, হুইচ ইজ এ ভেরি পজিটিভ সাইন। আর একটা জিনিস যেটা আমেরিকাতে এখন শুরু হয়েছে যে তারা আসলে প্রায় 18টা অঙ্গরাজ্য আজ থেকে লকডাউন তারা নিজেরাই তুলে ফেলছে আপনার ডাক্তার এবং পাবলিক হেলথ এক্সপার্টের মতামতের বিরুদ্ধে গিয়ে, বিকজ তাদের ইকোনমি সার্ভাইভ করানোর জন্য। তো সেইটা একটা আতঙ্কের ব্যাপার। তো দেখা যাক পরবর্তীতে আসলে এটার এফেক্ট কি হয়। তো এই ছিল আমার কাছে আজকে পর্যন্ত আপডেট। তো আবার ভবিষ্যতে যুক্ত হবো। ধন্যবাদ। ইতালিতে করোনায় মোট মারা গেছেন 26,977 জন, মোট আক্রান্ত 1,99,414 জন, নতুন মৃত্যু হয়েছে 333 জনের। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী রিয়াজ হোসেন। স্বাভাবিক হতে শুরু করেছে, কমছে আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যুর সংখ্যা, তবে বাড়ছে সুস্থতার সংখ্যাও। ইতালির ভেনিসে করোনায় আক্রান্ত হয়ে এক বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। নোয়াখালীর মোহাম্মদ শাহজাহান মৃত্যুবরণ করেন করোনায় আক্রান্ত হয়ে। দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। গত 24 এপ্রিল করোনায় মৃত্যুবরণ করলেও পরিবার তার এই মৃত্যুর খবর গোপন রাখেন। নতুনভাবে লকডাউন ঘোষণা না করা হলেও সেখানে নতুন আইনে কিছুটা পরিবর্তন আনতে পারে বলে সম্ভাবনা রয়েছে। লকডাউন তুলে ফেলা হলেও এক শহর থেকে অন্য শহরে যেতে লাগবে নির্দিষ্ট কারণ, লিখিতভাবে থাকতে হবে কী কারণে তিনি এক শহর থেকে অন্য শহরে যেতে চাচ্ছেন। বার রেস্টুরেন্ট খুলতে পারবে, তবে শুধুমাত্র টেক অ্যাওয়ের সার্ভিস দিতে পারবে। 1 জুন থেকে পুরোপুরি রেস্টুরেন্ট বারগুলো খোলা হতে পারে। পাইকারি ব্যবসার দোকানগুলো 4 মে থেকে খুলতে পারবে, তবে 18 মেতে খুচরা ব্যবসায়ীরা তাদের দোকান খুলতে পারবে। মৃত ব্যক্তিদের শেষকৃত অনুষ্ঠান করতে পারবে 4 মে থেকে, তবে 15 জনের বেশি হতে পারবে না সেই অনুষ্ঠানে। এছাড়া ইতালির স্কুল কলেজ আগামী 15 সেপ্টেম্বর খোলার সিদ্ধান্ত নিয়েছে ইতালিয়ান সরকার। 31 ডিসেম্বর সিনেমা থিয়েটার খোলার সম্ভাবনা রয়েছে, তবে সবকিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। পুরোপুরিভাবে করোনা মুক্ত না হলে সেক্ষেত্রে সরকার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। তবে করোনার ফলে ইতালি যে বড় ধরনের ধাক্কা খেল সেটি কবে নাগাদ কাটিয়ে উঠতে পারবে সে নিয়েও এখন রয়েছে বেশ সংশয়। তবে এখানকার নাগরিকরা বলছে খুব দ্রুত করোনা মোকাবেলা করে ইতালি আবার স্বাভাবিক জীবনে ফিরে যাবে। মালয়েশিয়ায় করোনায় মারা গেছেন 99 জন, মোট আক্রান্ত 5,820 জন। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী শাহাদাত হোসেন। ধন্যবাদ। পর্যটক নগরী বলা হয় মালয়েশিয়াকে। পর্যটকদের অন্যতম পছন্দের স্থানগুলোর মধ্যে কুয়ালালামপুর, বুকিট বিন্তাং, কেএলসিসি, গ্যান্তিং হাইল্যান্ড, পুত্রজায়া, এর বাইরেও মালাক্কা, পেনাং, লঙ্কাই রয়েছে। এই শিল্পটির সাথে অনেক বাংলাদেশি জড়িত রয়েছে, বিশেষ করে ট্রাভেল এজেন্সি, ট্যুরিজম গাইড, হোটেল, রেস্টুরেন্ট, এবং এখানে অনেক বাংলাদেশি মালিক রয়েছে যারা বিভিন্ন ট্যুরিজম স্পটগুলোতে তারা তাদের বিভিন্ন ছোট ছোট দোকানগুলো রয়েছে। এখানে অনেক কর্মচারী রয়েছে বাংলাদেশি। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে স্থবির হয়ে রয়েছে দেশটির এই পর্যটন শিল্পটি। এখানে অনেক কষ্টে দিন কাটাচ্ছে এইসব ব্যবসায়ীরা, এবং কর্মহীন হয়ে রয়েছে কয়েক হাজার বাংলাদেশি যারা এই শিল্পটির সাথে সংশ্লিষ্ট। মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 40 জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত হয়েছে 5,820 জন। নতুন করে সুস্থ হয়েছে 95 জন। সর্বমোট সুস্থ হয়েছে 3,900
57 জন। গত 24 ঘন্টায় একজন মারা গেছে। এই নিয়ে মালয়েশিয়া সর্বমোট মারা গেছে 99 জন। মালয়েশিয়ার চিকিৎসাধীন রয়েছে 1764 জন। মালয়েশিয়া সরকারের দেওয়া টানা যে মুভমেন্ট কন্ট্রোল অর্ডারটি চলমান, এটি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আগামী মে মাসের 12 তারিখে শেষ হবে। তবে এর মধ্যে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাসীরা নির্ধারণ কষ্টে রয়েছে বলা চলে। বিশেষ করে যাদের উপর বাংলাদেশি পরিবারগুলো নির্ভর থাকে এবং যাদের অর্থে বাংলাদেশি পরিবারগুলো চলে, এসব শ্রমিকরা কাজ না থাকায় এবং বাংলাদেশে টাকা না পাঠানোর কারণে তাদের পরিবারগুলো কষ্টে রয়েছে। তবে মালয়েশিয়া সংক্রমণের সংখ্যা কমতে থাকলেও প্রতিদিনই বাংলাদেশে বৃদ্ধি হচ্ছে সংক্রমণের সংখ্যা। এতে প্রবাসী বাংলাদেশিরা তাদের পরিবার এবং স্বজনদেরকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছে। এই ছিল মালয়েশিয়া থেকে সর্বশেষ। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের মানব শরীরে করোনার ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগের পর ভ্যাকসিন তৈরিতে এবার আশার বার্তা দিল ভারত। আগামী 3 সপ্তাহের মধ্যে ভাইরাসটির টিকা উৎপাদন শুরু হতে যাচ্ছে দেশটিতে। রোববার এমন তথ্যই জানিয়েছে ভারতের ভ্যাকসিন ও ঔষধ নির্মাণ সংস্থা সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। আশা করা হচ্ছে অক্টোবরের মধ্যেই বাজারে আসবে করোনার ভ্যাকসিন। তবে এই দৌড়ে এগিয়ে থাকতে জোর চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। আবারও দেশের খবর। করোনা শনাক্তের কিট নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের অভিযোগকে অপপ্রচার বলেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন না মানায় গণস্বাস্থ্য কেন্দ্রের সংবাদ সম্মেলনে যায়নি অধিদপ্তর। সোমবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এসব কথা জানান ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। তিনি জানান, গণস্বাস্থ্য কেন্দ্রের কিট তৈরিতে ঔষধ প্রশাসন অধিদপ্তর সব ধরনের সহযোগিতা করছে এবং করবে। হাসান পারভেজের রিপোর্ট। গত কয়েকদিন ধরে করোনা শনাক্তের কিট নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্র ও সরকারি সংস্থার মধ্যে টানাপোড়েন চলছে। গত শনিবার করোনা ভাইরাসের কিট হস্তান্তরের জন্য অনুষ্ঠানের আয়োজন করে গণস্বাস্থ্য কেন্দ্র। সেই অনুষ্ঠানে না যাওয়ার সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। আমরা বলেছিলাম যে এই যে কিটটা, এটি কিন্তু অ্যাপ্রুভ কিট না, এটি হচ্ছে এখন একটা ট্রায়াল পর্যায়ের একটা কিট। এটি তো হ্যান্ড ওভার হয় না। এটি যখন পুরোপুরিভাবে অ্যাপ্রুভ হবে তখন আপনারা বড় করে অনুষ্ঠান করেন, সেখানে জাতীয় পর্যায়ে অনুষ্ঠান করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটি তো হয় না, সেজন্য আমরা সেখানে যাই না। ঘুষের প্রশ্নটা কিভাবে এখানে আসে, এরকম একটা অবজেকশনাবল কথা কিভাবে উনি বলতে পারলেন? সংবাদ সম্মেলনে ঔষধ প্রশাসন অধিদপ্তর জানায়, গণস্বাস্থ্যকে কিট তৈরিতে সব সহযোগিতা করা হয়েছে এবং ভবিষ্যতেও করা হবে। সকল প্রোটোকল মেনেই গণস্বাস্থ্যের কিট অনুমোদন দেয়া হবে বলে জানানো হয়। ওনাদের আমরা যেটা বলছি যে একটা উদ্ভাবন হয়েছে, সেই উদ্ভাবন আন্তর্জাতিক মানসম্পন্নভাবে যেভাবে এটা ভ্যালিডেটেড করতে হয় সেটি করতে হবে। একটা প্রোটোকল ডেভেলপ করতে হবে। সেই প্রোটোকল ডেভেলপ করে বিএমআরসি থেকে ওঠে সেই প্রোটোকলটা অ্যাপ্রুভ করতে হবে এবং আমাদের কমিটির মাধ্যমে সেটি অ্যাপ্রুভ করতে হবে। একই সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন, করোনা ভাইরাসের পরীক্ষার জন্য পিসিআর টেস্টের কিট পর্যাপ্ত আছে। এই মুহূর্তে র্যাপিড টেস্টে যাওয়ার পরিকল্পনা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কিন্তু র্যাপিড কিট যেটা আছে এটার অনুমোদন পৃথিবীর কোনো দেশের জন্য দেয়নি। বিশ্বব্যাপী কোনো দেশে কিন্তু এই র্যাপিড কিটের পারমিশন দেওয়া হয়নি অফিসিয়ালি। কিছু কিছু দেশ দিলেও প্রত্যাহার করে নিয়েছে পরে, তো আমরাও এটা দিতে চাচ্ছি না। কিট নিয়ে অপপ্রচার না চালানোর অনুরোধ করা হয় সংবাদ সম্মেলনে এবং অসত্য তথ্য উপস্থাপন করে এই ধরনের অপপ্রচার যেন না চালানো হয়। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘকায় মানুষ জিন্নাত আলী মারা গেছেন। সোমবার দিবাগত রাত 3টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জিন্নাত আলীর উচ্চতা ছিল 8 ফুট 6 ইঞ্চি। ছোটবেলা থেকে হরমোনের জটিলতায় ভুগছিলেন জিন্নাত আলী। এ কারণে তিনি অস্বাভাবিক উচ্চতায় বেড়ে উঠেছেন। সম্প্রতি মস্তিষ্কে টিউমার আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। প্রায় 1.5 বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন জিন্নাত আলী। সে সময় জিন্নাতের চিকিৎসায় সহায়তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক সহযোগিতায় জিন্নাতকে তার এলাকায় একটি দোকানও করে দেয়া হয়। করোনা দুর্যোগের এই সময়ে বেড়েছে অনলাইনে জরুরি ঔষধ, খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের কেনাকাটা।
লকডাউনে থাকা ই কমার্স প্রতিষ্ঠানের সাথে সুপার শপগুলো চালু রেখেছে হোম ডেলিভারি সার্ভিস। তবে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই ক্যাব বলছে, দুর্যোগের এই সময়ে ঘরে বসে ট্রেড লাইসেন্স, ব্যাংক অ্যাকাউন্ট খোলার মতো পরিবেশ নিশ্চিত করতে সরকারি নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন। তাহলে মহামারীর এই সময়েও সম্ভাবনায় পরিণত হবে এই খাত। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। করোনা মহামারীর এই সময়ে জরুরি ওষুধ, হ্যান্ড স্যানিটাইজার বা জীবাণুনাশক কিনতে দৈনিক শতাধিক কল রিসিভ করতে হচ্ছে বেসরকারি ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা হাসান রাজুকে। স্বাভাবিক সময়ে যা ছিল অর্ধেকেরও কম। আমাদের এখন সমস্যা হয়ে যাচ্ছে কাস্টমার হোম ডেলিভারি সার্ভিস দিতে, ইউজ পরিমাণ অর্ডার আসছে, সেক্ষেত্রে আমরা এখন হিমশিম খেয়ে যাচ্ছি। সামাজিক দূরত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে সুপার শপগুলোতেও এখন ক্রেতাদের ভিড় অনেকটাই কম। তবে চালু রাখা হয়েছে হোম ডেলিভারি সেবা। চাল ডাল থেকে শুরু করে সাংসারিক নিত্যপণ্য অনলাইনে অর্ডার করলে তা পৌঁছে দেয়া হচ্ছে ক্রেতাদের হাতের মুঠোয়। প্রেফার করছি হোম ডেলিভারি, এবং হোম ডেলিভারি করলে যেটা হয় যে আমরা বাইরে থেকে ডিসইনফেক্ট করেই কিন্তু জিনিসগুলো ঘরে ঢুকাচ্ছি। সো সেই জায়গা থেকে চিন্তা করে আমার মনে হচ্ছে হোম ডেলিভারিটা এই সময়ের জন্য খুবই উপকারী। করোনা আসার পর আমাদের ফুড পান্ডা লাইনে অর্ডারটা আর একটু বেড়ে গেছে। স্বপ্নের প্রধান নির্বাহী জানান, প্রতিষ্ঠানটির মোট বিক্রির প্রায় 10% পর্যন্ত এখন অনলাইন থেকে আসছে, যা আগে ছিল খুব সামান্য। আমাদের নিজস্ব স্বপ্ন ওয়েবসাইট সেটার মাধ্যমে যে অর্ডারগুলো আসে। আরেকটা আসে হচ্ছে আমাদের কিছু পার্টনার অর্গানাইজেশন আছে, যেমন ফুড পান্ডা ইজ আওয়ার পার্টনার, তারপরে পাঠাও আমাদের একটা পার্টনার, উবার আমাদের একটা পার্টনার। এদের সাথেও কিন্তু আমাদের প্ল্যাটফর্মের ইন্টিগ্রেশন করা আছে, ওখান থেকেও কিন্তু আমরা অর্ডার পাই। অনলাইন সেলস এটা সিগনিফিকেন্টলি ইনক্রিজ করেছে এই সময়। দুর্যোগের এই সময়ে ই কমার্স প্রতিষ্ঠানগুলোতে ডিজিটাল ক্রেতা বাড়লেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেক ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা। ই কমার্স ভিত্তিক সংগঠন ই ক্যাবের হিসাবে সদস্য সংখ্যা 1100 হলেও এখন কার্যক্রম চালাতে পারছে মাত্র 150। একজন উদ্যোক্তা ঘরে বসে একটা ট্রেড লাইসেন্স করতে পারে, ঘরে বসে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে পারে, ঘরে বসেই যাতে সে তার ব্যবসার সব কিছু পরিচালনা করতে পারে। বাংলাদেশে প্রায় 70 লক্ষ রেজিস্টার্ড ব্যবসায়ী আছে। এই 70 লক্ষ রেজিস্টার্ড ব্যবসায়ী যাতে অনলাইনে আসতে পারে, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। অনলাইন কেনাকাটায় বাড়তি চাপ থাকলেও বেশিরভাগই কিনছেন চাল তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য। এক্ষেত্রে আমদানি নির্ভর ও ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোকে লোকসান গুনতে হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সীমিত পরিসরে পোশাক কারখানা খোলা রাখায় করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি নিয়েই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। সোমবারও রাজধানী নারায়ণগঞ্জ ও গাজীপুর মুখী হতে দেখা গেছে হাজারো শ্রমিককে। এদিকে বকেয়া বেতন ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গাজীপুর, আশুলিয়া ও চট্টগ্রামের কয়েকটি পোশাক কারখানা শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অর্থনীতির চাকা সচল রাখতে করোনা ভাইরাস সংকটেও সোমবার দ্বিতীয় দিনের মতো ঢাকা, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বেশ কয়েকটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেন। করোনা সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনেই সাভার ও আশুলিয়ায় 2 শতাধিক পোশাক ও বস্ত্র কারখানা চালু করা হয়। কারখানাগুলোই শ্রমিকদের সামাজিক দূরত্ব নিশ্চিত করেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পোশাক শ্রমিক সহ কারখানা কর্তৃপক্ষ। সকালবেলা আমরা যখন ঢুকতেছি তখন আমাদেরকে জীবাণুনাশক স্প্রে করানো হচ্ছে, মেডিসিন দিয়ে হাত ধোয়া দিচ্ছে এবং আমরা পাও ধুচ্ছি। 40টা কল অলরেডি ফিটিং করে তাদেরকে হাত ধোয়ার জন্য অলরেডি দিয়ে দিয়েছি, যারা হাত ধুয়ে, প্রত্যেকটা ওয়ার্কার হাত ধুয়ে যেন ফ্যাক্টরিতে ঢুকতে পারে। করোনার হটস্পট হিসেবে চিহ্নিত জেলা নারায়ণগঞ্জেও বিভিন্ন রপ্তানিমুখী গার্মেন্টস কারখানা সীমিত আকারে খোলা হয়েছে। শ্রমিকরাও জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে, পায়ে হেঁটে, কখনো বা 3 চাকার যানবাহনে করে দলে দলে যোগ দিতে দেখা গেছে। এদিকে লকডাউন উপেক্ষা করে গাজীপুরে বেতন ও অতিরিক্ত সময়ে কাজ করানোর প্রতিবাদে বিক্ষোভ করেছেন 4টি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকলে পুলিশি লাঠিচার্জে তা ছত্রভঙ্গ হয়ে যায়। সরকারের যে নোটিশ দিচ্ছে ওই নোটিশ না মালিক নোটিশ না দিচ্ছে নির্দিষ্ট কাজের জন্য ফ্যাক্টরি বন্ধ। না অফিস করতে পারতেছি না, বাসায় থাকতে পারছি না, দেশে যাইতে আছি। আমাদের যে পাওনা দাওয়া আছে, কোম্পানি যদি ফ্যাক্টরি বন্ধ করে দেয় আমাদের পাওনা দাওয়া আমাদের বুঝা দেয়। এদিকে বেতন ভাতা ও চাকরি পুনর্বহালের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করে এনএক্স ফ্যাশন গার্মেন্টসের কর্মীরা। আমাদের মালিকের ফ্যাক্টরি 2টা, ওই ফ্যাক্টরি চলতেছে, আমাদের এই ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে। বন্ধ রাখলে 3 মাসে 13 দিনের স্যালারি দিতে হবে, ঈদের বোনাসও দিতে হবে।
করোনার সংক্রমণ ঠেকাতে গত 5 এপ্রিল থেকে কারখানা বন্ধের ঘোষণা দেয় বিজিএমইএ ও বিকেএমইএ। সরকারি ছুটির সাথে সমন্বয় করে তা 25 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কোভিড-19 ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় নির্মিত অস্থায়ী বিশেষায়িত হাসপাতাল প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। 2013 শয্যার অস্থায়ী হাসপাতালটি আগামী 30 এপ্রিলের মধ্যেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। শেষ মুহূর্তে চলছে বেড সংযোজন ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কাজ। আর উদ্বোধনী তারিখ নির্ধারণ সহ হাসপাতালে কর্মরতদের নিয়োগ প্রক্রিয়া নিয়েও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানায় আইসিসিবি কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন সৈয়দ রায়হান। দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপের প্রস্তাবে সাড়া দিয়ে গেল 13 এপ্রিল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় করোনা রোগীর চিকিৎসায় অস্থায়ী হাসপাতাল নির্মাণ কাজ শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রস্তাবনা অনুযায়ী 5000 শয্যা বিশিষ্ট অস্থায়ী হাসপাতাল করার পরিকল্পনা থাকলেও প্রাথমিক পর্যায়ে 2013 শয্যার চূড়ান্ত প্রস্তুতি নিয়েই আগামী 30 এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানান দায়িত্বরত প্রকৌশলী। 30 তারিখের মধ্যে আমরা ইন অল রেসপেক্ট আমাদের সব শেষ করার আমাদের পরিকল্পনা আছে। তো এরপরে শেষ হওয়ার পরে আমরা স্বাস্থ্য অধিদপ্তরকে আমরা হস্তান্তর করব। এরপরে ওনারা জনবল নিয়োগ করে এরপরে হসপিটালগুলো চালু করবে। আর সমন্বিত উদ্যোগে আইসিসিবির অস্থায়ী হাসপাতাল নির্মাণ কাজ চূড়ান্ত পর্যায়ে জানিয়ে আইসিসিবি কর্তৃপক্ষ বলছে সেবার জন্য এখন উন্মুক্ত হওয়ার অপেক্ষায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা। এটা পরিচালনা করার জন্য যে মডিউল সেটা তো স্বাস্থ্য অধিদপ্তরের ইস্যু। নির্মাণ কাজ এবং রোগী নেওয়ার মতো যে স্থাপনা, অবস্থান এবং পরিবেশ সবই মোটামুটি শেষ হয়ে গেছে। বিশেষায়িত এই হাসপাতালে চিকিৎসক ও নার্স নিয়োগের বিষয়টিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। পরীক্ষা হলেও দ্রুত সময়ের মধ্যে করোনা পরীক্ষার ফলাফল যাচ্ছে না সিভিল সার্জনদের কাছে। ফলে পরিস্থিতি অনুযায়ী দ্রুত স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক পদক্ষেপও নিতে পারছেন না সংশ্লিষ্ট এলাকার স্বাস্থ্য বিভাগ। তবে ল্যাব কর্তৃপক্ষের দাবি মাঠ পর্যায় থেকে আসা কিছু নমুনাতেই প্রক্রিয়াগত ত্রুটির কারণে তাদের সমস্যায় পড়তে হচ্ছে। রাজশাহী থেকে কাজী শাহেদের রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে 12 এপ্রিল মারা যায় 8ম শ্রেণীর ছাত্র সিরাজ। করোনা সন্দেহে ওই দিনই শিশুটির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে, কিন্তু 5 দিন পর জানানো হয় করোনা সংক্রমিত ছিল না শিশুটি। নওগাঁর পতিতলায় ঢাকা ফেরত শাহিন আক্তার নামে এক নারী মারা গেলে 11 এপ্রিল নমুনা আসে রাজশাহীতে। সেই রিপোর্টও কাঙ্ক্ষিত সময়ে পাননি সিভিল সার্জন। তাড়াতাড়ি পাইলে সুবিধা হয়, কিন্তু ওরা কখনো ওই সমস্যা হচ্ছে বিভিন্ন আমাদের তো বলতে পারে না কখন দিবে, পাঠান দিচ্ছি। কালকে আসছে পরশু দিনের 16টা, 21টা পাঠানো হয়েছিল। করোনা ল্যাবের চিকিৎসক ও টেকনোলজিস্টরা জানান বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা অনেক নমুনার তথ্যে গরমিল থাকে, আর এতেই বাধে জটিলতা। অনেক সময় যখন আমরা কিনা ওই প্রিপারেশন রুমে নিয়ে যে বক্সটা খোলা হয়, তখন হয়তো অনেক সময় অ্যাডভাইসটা আপনার লেখাগুলো অনেক সময় কালির কারণেও হতে পারে, ওই হয়তো অদৃশ্য হয়ে যায় কিংবা দৃশ্যমান ভালো মতো দৃশ্যমান হয় না। নাম্বারিংয়ের ক্ষেত্রে বা সেটা আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে বা এটা ক্যারি ঠিক বলবো না, বিশেষ করে এগুলো যেগুলো ক্লারিক্যাল যে বিষয়গুলো থাকে আর কি, যেমন নাম, তারপরে বয়স। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বলছে পরীক্ষার পর করোনার ফলাফল নেগেটিভ হলেই কেবল দেরি হয় সিভিল সার্জনদের জানাতে। যে টেস্টটাই করা হয় যদি সেটার পজিটিভ হয় তবে সাথে সাথে সিভিল সার্জনদেরকে ইমেইলে জানিয়ে দেওয়া হয়, সেটার জন্য পরের দিন অপেক্ষা করতে হয় না। যারা কাজ করছে তারা মোটামুটি ভালোই ট্রেন্ড বলে মনে করি আমরা। ওরকম যদি প্রমাণ মেলে তাহলে আমরা অবশ্যই ওই জায়গাগুলো রেকটিফাই করার চেষ্টা করব। রাজশাহী মেডিকেল কলেজে 1 এপ্রিল ল্যাবটি চালুর পর রোববার পর্যন্ত 1493টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়েছে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। করোনার কারণে স্থবির হয়ে পড়েছে উত্তরাঞ্চলের বৃহত্তম বাঘাবাড়ী নৌবন্দর। বন্দরে আসছে না কোনো পণ্যবাহী জাহাজ। এ পরিস্থিতিতে হাজারো শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এদিকে কৃষি উৎপাদনের জন্য সার বীজবাহী জাহাজ চলাচলের নির্দেশনা থাকলেও জাহাজ না আসায় সার সংকটের আশঙ্কা করছেন কৃষকরা। আব্দুস সামাদ সায়েমের তথ্য এবং ছবিতে
ডেস্ক রিপোর্ট। উত্তরবঙ্গের একমাত্র নৌবন্দর সিরাজগঞ্জের শাহজাদপুর বাগাবাড়ি নৌবন্দরে এখন শুনশান নীরবতা। বন্দরে আসছে না সার, বীজ ও সিমেন্ট সহ অন্যান্য পণ্যবাহী কোনো জাহাজ। এই বন্দরে প্রতিদিন লোড আনলোড করে যে সকল শ্রমিক জীবিকা নির্বাহ করত, বর্তমানে কোনো কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন তারা। শ্রমিকদের অভিযোগ, আয়ের পথ বন্ধ হয়, পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে থাকলেও পাননি কোনো সরকারি সহায়তা। এদিক করোনার ভয়, ওদিক না খাই মরতেছে। করোনার দরকার নেই, এমনি মরে যাবে সব লোকজন। আমরা যে পয়সা রয়েছি সরকারের অনুদান, সরকারের কোনো অনুদান এখানে আমরা আর পাই নাই। বাগাবাড়ি সার আসে না, কিভাবে চলবো? ধানও কাটতে পারতেছি না, যাবো খবরে। এদিকে সার, বীজ বাহী জাহাজ চলাচলের নির্দেশনা থাকলেও আসছে না কোনো জাহাজ। এ অবস্থায় দ্রুত বন্দরের কার্যক্রম চালু না হলে সারসহ কৃষিপণ্য সংকটে বোরো ধানসহ অন্যান্য আবাদে ক্ষতির আশঙ্কা করছেন কৃষক ও ডিলাররা। কৃষকের সার নাই তো, এখন তো যেগুলো ছিল সেগুলো শেষের দিকে। ধানগুলো আছে, এই নাবি ধানের সার ব্যাগরে খুব অসুবিধা হচ্ছে। বন্দরে জাহাজ আসছে খুব কম। বন্দরটি সবসময় চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা। এবং নদীবন্দরটাকে কোনোভাবে বন্ধ রাখা যাবে না। যত বড় দেশের সমস্যা হোক, এই নদীবন্দর বন্ধ রাখার কোনো সুযোগ নেই, আমরা এটা চালু রাখবো। শ্রমিকদের সহায়তার বিষয়ে আশ্বাস দেন স্থানীয় সংসদ সদস্য। যারা বন্দরের মালিক তাদের সঙ্গে আমরা আলোচনা করে তাদের সাহায্য এবং সহযোগিতা ইনশাল্লাহ করা হবে। বাগাবাড়ি নৌবন্দরের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে জ্বালানি তেল, সার, কয়লা, পাট উত্তরাঞ্চলের 16টি জেলায় সরবরাহ করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্যের সংবাদ। যে সকল পোশাক শিল্প কারখানা এখনো মার্চ মাসের বেতন পরিশোধ করেননি, এমন কারখানার মালিকদের যে কোনো পরিস্থিতিতে বেতন পরিশোধ ও স্বাস্থ্যবিধি মেনে কাজ করার অনুরোধ করেছে বিকিএমই এর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম। সোমবার এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। এই মুহূর্তে দূর দূরান্ত থেকে শ্রমিক ভাই বোনদেরকে কর্মস্থলে না ফেরার জন্য অনুরোধ করা হয়েছে। স্বাস্থ্যবিধি যেমন ফ্যাক্টরিতে ঢুকার মুখে হাত ধোয়া ব্যবস্থা, ব্লিচিং মিশ্রিত পানিতে জুতা ভিজিয়ে প্রবেশ করা, থার্মাল স্ক্যানার দিয়ে টেম্পারেচার চেক করা, মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রেখে কর্ম পরিচালনা করা, এই স্বাস্থ্যবিধিগুলি আমরা যতটুকু আমাদের পক্ষে সম্ভব আমরা। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। দীর্ঘ 8 বছর পর ইতালির সরকার দেশটির অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার কথা জানিয়েছে। সুযোগ পেতে পারে প্রায় 30,000 অবৈধ বাংলাদেশি অভিবাসী। ইতিমধ্যে এ ব্যাপারে একটি খসড়া আইন ইতালির প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। এমন ঘোষণায় স্বস্তি প্রকাশ করেছে প্রবাসী বাংলাদেশিরা। ইতালি থেকে রিয়াজ হোসেনের তথ্য এবং ছবিতে মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাসের কারণে ইতালির কৃষি খাতে শ্রমিক সংকট দেখা দিয়েছে। ভিসা বন্ধ থাকায় নতুন করে স্বল্প মেয়াদে কোনো শ্রমিক আসতে পারছে না দেশটিতে। ইউরোপের প্রায় 40% খাদ্য সরবরাহ করে ইতালি। সে কারণে অবৈধ অভিবাসীদের বৈধতা দিতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির কৃষিমন্ত্রী। মন্ত্রিসভায় সর্বশেষ একটি খসড়া প্রণয়ন করেছেন কৃষিমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কাছে খসড়াটি হস্তান্তর করেছে বলে জানা গেছে। ভূমধ্যসাগরের পথে ইতালিতে প্রবেশ অনেকটা সহজ হওয়ায় হাজার হাজার প্রবাসী সাগর পথে জীবনের ঝুঁকি নিয়ে দেশটিতে অনুপ্রবেশ করে। ইতালিতে প্রায় 6 লাখ অবৈধ অভিবাসী রয়েছে, এর মধ্যে প্রায় 30,000 বাংলাদেশি। আইনটি পাশ হলে বাংলাদেশি অভিবাসীরাও আবেদন করতে পারবেন। আইনটা যদি বাস্তবায়িত হয় তাহলে আমরা প্রবাসী বাংলাদেশিরা অনেক উপকৃত হবে। আমাদেরকে লিগ্যাল করার জন্য গ্রিন কার্ড দেওয়ার ব্যাপারে একটু আলোচনা হচ্ছে। আশা করি এটা খুব অতি সত্বর পদক্ষেপ নেবেন। এগ্রিকালচারের এবং বাদান্তের এবং নাচ সেপ্টারের দিক দিয়া
এগুলা 3টা ক্যাটাগরি দেওয়া হবে এবং আপ্রাণ চেষ্টা করতেছে সবাইকে দেওয়ার জন্য। সর্বশেষ ইতালিতে 2012 সালের সেপ্টেম্বরে অবৈধ অভিবাসীদের বৈধকরণের ঘোষণা দেওয়া হয়েছিল। দীর্ঘদিন পর এমন ঘোষণায় এক প্রকার স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। তবে আইনটি পাশ হতে অপেক্ষা করতে হবে দেশটির পার্লামেন্টের সিদ্ধান্তের উপর। মাসুদ রানা, নিউজ 24। এবারে নিউজ 24 স্পোর্টস। বিশ্বে করোনার প্রভাবে অন্যতম বড় ধাক্কাটা লেগেছে ইতালিতে। তবে ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে জানিয়েছেন আগামী 4 মে থেকে ক্রীড়া সংশ্লিষ্ট সব কার্যক্রম চালু করবেন তারা। সেক্ষেত্রে বলা যায় বন্ধ থাকা সিরিয়া লিগ চালু হওয়ার পথে। মাহফুজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। করোনা টালমাটাল করে দিয়েছে পুরো ইউরোপকে। স্তব্ধ অর্থনীতির চাকা। বড় ধাক্কাটা লেগেছে ইতালিতে। দেশটিতে গত মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই বন্ধ ফুটবল লিগ। তবে এবার আবারও প্রাণের সঞ্চার হচ্ছে মাঠের খেলায়। দেশটির প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন 4 মে থেকেই চালু হচ্ছে ক্রীড়াঙ্গনের কার্যক্রম। আমরা আবারও ক্রীড়া কার্যক্রম চালু করতে যাচ্ছি। আগামী 4 মে থেকে আমরা সকল ফেডারেশন, সংশ্লিষ্ট বিভাগ ও ক্লাবগুলোর অনুশীলন কার্যক্রম চালু করার পক্ষে। তবে সরকারের পক্ষ থেকে থাকবে বেশ কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা। আমরা অবশ্যই অ্যাথলিটদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি প্রথমেই নিশ্চিত করতে চাই। জনসমাগম এড়াতে ক্লোজ ডোর অনুশীলন কিংবা খেলা পরিচালনার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। এমন নির্দেশনার পর আবারও অনুশীলনে নামার অপেক্ষায় সিরিয়া লিগের ক্লাবগুলো। 25 রাউন্ড খেলা হওয়ার পর বন্ধ হওয়া লিগ আবারও চালুর অপেক্ষায়। সেক্ষেত্রে মে মাসের 18 তারিখ থেকে আবারও লিগের খেলা গড়ানোর সম্ভাবনা রয়েছে। মাহফুজুল ইসলাম, নিউজ 24। ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন করার দায়ে 3 বছরের জন্য নিষিদ্ধ হলেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান ওমর আকমল। আজ এক টুইট বার্তায় শাস্তির এই ঘোষণা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসির দুর্নীতি বিরোধী 2টি ধারা ভঙ্গের অভিযোগে গত 20 ফেব্রুয়ারি থেকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ ছিলেন ওমর আকমল। এক সাক্ষাৎকারে আকমল জানিয়েছেন একটি ম্যাচে 2টি বল ছেড়ে দেওয়ার জন্য তিনি বাজিকরদের কাছ থেকে $2 লাখ প্রস্তাব পান। এছাড়া ভারতের বিপক্ষে একটি ম্যাচ ছেড়ে দেওয়ার জন্য তার কাছে প্রস্তাব আসে। এখানেই শেষ নয়। 2015 আইসিসি বিশ্বকাপেও ফিক্সিংয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে। মূলত বাজিকরদের এসব প্রস্তাব সময় মতো অ্যান্টি করাপশন ইউনিটের কাছে না জানানোয় বড় শাস্তির মুখোমুখি হলেন পাকিস্তানি এক ক্রিকেটার। আইসিসির অ্যান্টি করাপশন কোড অনুযায়ী সর্বনিম্ন শাস্তি 5 বছর হলেও অভিযোগের বিপক্ষে আইনি লড়াই না চালানোয় শাস্তির মেয়াদ কিছুটা কম হয়েছে আকমলের। করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকা ফুটবল মৌসুম শেষ করতে চায় দেশগুলো। তাই লিগ শুরু হলে লড়াই চলবে ব্যস্ত সূচিতে। ফুটবলারদের এমন ঝুঁকির কথা বিবেচনা করে আপাতত বদলি খেলোয়াড় 3 থেকে বাড়িয়ে 5 করার প্রস্তাব দিয়েছে ফিফা। বিস্তারিত রিপোর্টে। করোনায় অচল ক্রীড়াঙ্গন। গেল মার্চ থেকে প্রায় সব দেশে স্থগিত মাঠের ফুটবল। তবে দুঃসময়ের মাঝেও আসার দিনক্ষণ গুনছে অনেকেই। ইতালীয় ক্লাবগুলোর ফুটবলাররা ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করতে পারবে আগামী মাসের শুরু থেকে। অন্যদিকে জার্মান ও ইংলিশ ক্লাবগুলো ছালিয়ে নিচ্ছে নিজেদের। অনুশীলন শুরু করার অনুমতি পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। তবে যে বিষয়টি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তা হলো মৌসুম শুরু হলে তা গড়াবে ব্যস্ত সূচিতে, যেখানে খেলোয়াড়দের উপর থেকেই যাবে অতিরিক্ত চাপ। কম সময়ে বেশি ম্যাচ খেলার কথা বিবেচনায় এনে ফিফার প্রস্তাব বদলি খেলোয়াড় বাড়ানোর। 3 জনের সংখ্যা 5-এ নিয়ে যেতে চায় ফুটবলের সর্বোচ্চ সংস্থা। বদলি খেলোয়াড় বাড়ানোর প্রস্তাব এখন অনুমোদন পেতে হবে ফুটবলের নিয়ম তৈরির সংগঠন IFAB'র। তবে চূড়ান্ত সিদ্ধান্ত প্রতিযোগিতার আয়োজকদের হাতে। এছাড়া অতিরিক্ত সময়ে খেলা গড়ালে আরও 1 জন বাড়তি খেলোয়াড় অর্থাৎ 6 জন বদলি খেলোয়াড় মাঠে নামাতে পারবে দলগুলো, এমনটাই ভাবছে ফিফা। প্রস্তাবিত এই নিয়ম প্রযোজ্য আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত। আরিফুল ইসলাম, নিউজ 24। শেষ করব মানবতার জন্য চলচ্চিত্রের খবর দিয়ে। করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষ ও অসহায় পথপ্রাণীদের সহযোগিতার জন্য
আয়োজিত হতে যাচ্ছে অনলাইন চলচ্চিত্র প্রদর্শনী। বাংলাদেশ এবং ভারতের নির্মাতাদের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীর শিরোনাম ফিল্ম ফর হিউম্যানিটি। প্রদর্শনী থেকে প্রাপ্ত পুরো অর্থ দেওয়া হবে দাতব্য সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনকে। আগামী 1 মে থেকে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক এই চলচ্চিত্র প্রদর্শনী চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। করোনা ভাইরাসের আক্রমণে সারা বিশ্বেই এক ভয়াবহ মানবিক বিপর্যয় স্থবির জনজীবন। এই ভাইরাস প্রতিরোধে মানুষের দৈনন্দিন কাজ বন্ধ রেখে থাকতে হচ্ছে ঘরে। অন্যান্য দেশের দরিদ্র মানুষের মতোই বাংলাদেশের নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন ভয়াবহ সংকটে। শুধু তাই নয়, অনেক প্রাণীও ভুগছে খাদ্য সংকটে। এমন বাস্তবতায় বাংলাদেশ এবং ভারতের কয়েকজন নির্মাতার উদ্যোগে শুরু হতে যাচ্ছে অনলাইন চলচ্চিত্র প্রদর্শনী। আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ভিমিওতে বাংলাদেশ সহ অন্যান্য দেশের নির্মাতাদের চলচ্চিত্রগুলো টিকিট বা ডোনেশন সিস্টেমে দেখতে পারবেন দর্শকরা। ক্রাইসিসের মধ্যে সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে নিম্ন আয়ের মানুষ এবং প্রাণীদের। তো তাদেরকে সহায়তার জন্যই আসলে এই ফিল্ম ফেস্টিভ্যালটার আয়োজন করা হয়েছে। এইখানে যে কেউ তার যে কোনো জনরের ছবি দিতে পারবে। এটা ওপেন টু অল, যে কারো যে কোনো কন্ট্রিবিউশন আমরা ওয়েলকাম জানাবো। আমরা সব ধরনের ছবি এখানে প্রচার করব। এই আয়োজনে পাশে আছে দাতব্য সংগঠন বিদ্যানন্দ। প্রদর্শনী থেকে প্রাপ্ত টাকা পুরোটাই যাবে বিদ্যানন্দের অ্যাকাউন্টে। এছাড়াও প্রতিটি ছবির নিচে থাকবে বিদ্যানন্দের অ্যাকাউন্ট নম্বর। কেউ চাইলে সরাসরি ডোনেট করতে পারবে সেই অ্যাকাউন্টে। ওইখান থেকে পাওয়া সমস্ত টাকা আমরা বিদ্যানন্দকে বুঝাইয়া দিব, যেটা দিয়ে তারা এই সংকটকালীন সময়ে মানুষকে, অসহায় মানুষকে সাহায্য করতে পারে, খাবার দিতে পারে, প্রাণীদেরকে খাবার দিতে পারে। এরই মধ্যে বাংলাদেশ এবং ভারত মিলিয়ে প্রায় 25টিরও বেশি ছবি জমা পড়েছে। আগামী 1 মে থেকে শুরু হতে যাচ্ছে 2 মাস ব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী। তবে এই প্রদর্শনীর জন্য চলচ্চিত্র সংগ্রহ চলবে 10 মে পর্যন্ত। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। সকালের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী আর নেই। ভোরে রাজধানীর কলাবাগানে নিজ বাসায় তার মৃত্যু হয়। করোনা যুদ্ধের মধ্যেও বেতন পাচ্ছেন না চিকিৎসকরা। 6 মাস পর্যন্ত বেতন বকেয়া প্রায় 2000 ডাক্তারের। লকডাউনে জীবন ও জীবিকার ভারসাম্য আনার চেষ্টায় আইনশৃঙ্খলা বাহিনী। রেস্তোরাঁগুলোতে আজ থেকে নিয়ম মেনে ইফতারি বিক্রি শুরু। সিঙ্গাপুরে মোট আক্রান্তের 44%ই বাংলাদেশি। দেশে মৃতের সংখ্যা 150 ছাড়ালো। বিশ্বজুড়ে কমেছে করোনায় প্রাণহানি। আক্রান্ত 30 লাখ ছাড়িয়েছে। অক্টোবরেই টিকা বাজারে আনার আশা ভারতের। সব সুষ্ঠু হওয়ার পরও কটু মন্তব্য গণস্বাস্থ্যের। র্যাপিড টেস্ট কিট বিশ্ব স্বাস্থ্য অনুমোদিত নয় বলছে ঔষধ প্রশাসন। সব ভুলে দ্রুত পরীক্ষার দাবি। এবং করোনা দুর্যোগে বেড়েছে অনলাইনে ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের কেনাকাটা। ঘরে বসে ট্রেড লাইসেন্স ও অ্যাকাউন্ট খোলার সুযোগ চায় ক্যাব। আর এই ছিল এখনকার আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।